ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। দি জেন্টেল লেডি এজেড অ্যাবাউট 47 ইয়ার্স, 47 বছর বয়স্ক ভদ্রমহিলা। শি হ্যাজ কাম ফ্রম মালদা। আমাদের জুনিয়র হোমিওপ্যাথিক ফিজিশিয়ান ও নিয়ে এসছে। সো অ্যালোপ্যাথি ডাক্তাররা, আমি তো একটা কথা সবসময় বলি, খাজনার থেকে বাজনা বেশি। এইসব পরীক্ষা নিরীক্ষা করিয়েছে, কিছু বাঁধা গদ লেখা থাকে, এরোসিভ গ্যাস্ট্রোপ্যাথি, এরোসিভ গ্যাস্ট্রাইটিস, এই সমস্ত কিছু নানা রকম একটা পাঠালো আমার কাছে একটা নাটক। নো অর্গানিক লিজান, কিছু পাইনি এসব। কিন্তু পাইপ ঢোকানোর জন্য অতি ব্যস্ত। আজকাল পাইপ ঢোকানো একটা সিস্টেম হয়েছে না, বিজেন রায়ের আমলে ছিল না। এই হচ্ছে উপরের দিক দিয়ে মুখের ভিতর দিয়ে পাইপ ঢোকানো, আপার জিআই এন্ডোস্কোপি। কেন করালে? নর্মাল, কিচ্ছু নেই, নো অর্গানিক লিজান। তো এটা নাটক চলছে, আর কমিশন খাওয়ার ধান্দা ছাড়া আর কিচ্ছু না। অ্যালোপ্যাথিক ডাক্তারদের এইসব কারবার চলে। ভদ্রমহিলার মেন সমস্যা হলো অম্বল, গ্যাস, মুখ টক হয়ে যায়। সাওয়ারনেস ইন দ্য মাউথ এ লেখা আছে, গ্রেট সাওয়ারনেস অফ দ্য মাউথ ক্যাভিটি। মুখটা আপনার টক হয়ে যায় আর সবসময় বমির ভাব। এই দুটোই ওনার মেন প্রবলেম। পায়খানা পরিষ্কার হয় না, শক্ত পায়খানা, মাঝে মাঝে গ্যাপ যায়। তাহলে আপনার মেন সমস্যা তো এটাই। আর কিছু বলতে চান? সামথিং অবস্ট্রাকশন সেন্সেশন ইন দ্য থ্রোট, গলায় যেন মনে হয় কিছু আটকে আছে, কিন্তু সবসময় মুখ টক। রবিনিয়া মাদার দেবে, ন্যাট্রাম্পাস 6 দেবে, এসব আমরা অনেক সময় করেছি প্যালিয়েটিভ চিকিৎসার জন্যে। কিন্তু ঠকে ঠকে এখন দেখেছি যে কনস্টিটিউশনাল ওষুধগুলোই হলো মেন। এইসব ছেলেরা যারা দলে দলে শিখতে আসছে, এদের সৌভাগ্য যারা প্রথম থেকে কনস্টিটিউশনাল ট্রিটমেন্টটা আমাদের কাছে শিখতে পাচ্ছে। কেন আমরা অনেক সময় জানতাম না, কেউ এইভাবে শেখায়নি। আমরা রবিনিয়া মাদার দিতাম, ন্যাট্রাম্পাস 6 দিতাম, এটা ওটা অনেক জীবনের সময় অতিবাহিত করেছি বাদে কাজে। এখন বুঝতে পেরেছি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। রোগী হলো আমাদের আসল সম্পত্তি, আমাদের সাফল্যের চাবিকাঠি। সো কেস টেকিং করে গুছিয়ে প্রেসক্রিপশান করতে হবে। কেস টেকিং করার পরে একটা জিস্ট করা হয়, একটা জিস্ট করে নিতে হবে সব কিছুর থেকে, মেন্টাল থেকে, ফিজিক্যাল থেকে, পার্টিকুলার থেকে। মেন যেগুলোর উপরে আমি ওষুধ সিলেকশন করব, একটা জিস্ট তৈরি করে নেওয়া বা বাছাই করে নেওয়া। এই বাছাই প্রক্রিয়াকে বলা হয় এভালুয়েশন অফ সিমটমস। এনার এভালুয়েশন করে কী পেলাম? সবসময় অম্বল তো আছে, অ্যাসিডিটি সবসময়, আর বমির ভাব তো উইপস ইজিলি, সহজে কান্নাকাটি করে, কনস্টিপেশনের ভাব আছে। পিকিউলার সিমটম একটা পাওয়া গেল, জার্কস ডিউরিং স্লিপিং। হাত পা, লেখা মুছে যাবে, হাত পা ঘুমের মধ্যে কেঁপে ওঠে, এটা বলেছেন। সঙ্গে সঙ্গে রেপার্টরিতে পিকিউলার সিমটমগুলো দেখতে হয়, যে পিকিউলার সিমটম কোথায় দেখব? এক্সট্রিমিটিস, কেন হাত পা তো এক্সট্রিমিটিস। জার্কিং স্লিপ ডিউরিং, অনেকগুলো ওষুধ আছে। তাহলে আমাদের অন্যান্য সিমটমের মধ্যে মিলছে মোটামুটি লাইকোপোডিয়াম অ্যান্ড পালসেটিলা মিলছে। পালসেটিলার জিভটা তো ভিজে থাকে না, একটু শুকনো থাকে। ওনার জিভটা দেখা যাক, বড় করে হা করেন দেখি। ইয়েস, টাং ইজ টোটালি ড্রাই টাং। এক ফোঁটা কোনো জল বা লিকুইড ভাব দেখতে পাচ্ছি না। সো টাং ইজ টোটালি ড্রাই। পিকিউলার আনকমন সিমটমস, জার্কস ডিউরিং স্লিপ মিলে গেল। অ্যান্ড আমি বারবারই বলেছি যে ওষুধটার প্যাথোফিজিওলজি অর্থাৎ ফিয়ার্স অফ অ্যাকশান যদি কভার করে, কোন ওষুধ কোন অর্গানের উপরে বেশি কাজ করে। পালসেটিলা, অ্যান্টিমক্রুট, নাক্সবম, ব্রায়োনিয়া, চেরিডোনিয়াম, ন্যাট্রামসাল্প, এগুলো গ্যাস্ট্রো ইন্টেস্টিনালের উপরে বেশি কাজ করে। মুখ থেকে অ্যানাস পর্যন্ত যে সিস্টেম, যার নাম গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম বা এলিমেন্টারি ট্র্যাক্ট, এর উপরে কাজ করে। তাহলে এনার তো তাই, অম্বল হচ্ছে, মুখ টক হচ্ছে। তো পালসেটিলা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট বা এলিমেন্টারি ট্র্যাক্টের উপরে কাজ করে। এবিস নাইগ্রা, পালসেটিলা, এলোসোকোটিনা, নাক্সবম, লাইকোপোডিয়াম, চায়না, কার্বোভেজ। সো দুটো মিলে গেল। ফিয়ার্স অফ অ্যাকশন মিলছে, টাং ড্রাই মিলল, পিকিউলার সিমটম জার্ক স্লিপ ডিউরিং মিলল। আচ্ছা, পিপাসাটা কিন্তু এনাকে লিখেছিল থার্স্ট প্লাস। আমাদের যে ডাক্তারবাবু লিখেছে জলের পিপাসা খুব বেশি,
আমাদের ডাক্তারবাবু আপনাকে জলের পিপাসা জিজ্ঞাসা করলে আপনি বলেছিলেন পিপাসা বেশি, জল অনেক খান, তাই তো? এবার একটা কথা প্রশ্ন জবাব দিন, যেটা একটু আগে বলেছিলেন, যেটা কেটে আমি আপনাকে থার্স্টলেস, পিপাসা কম লিখেছি। জল কি আপনার ভিতর থেকে পিপাসা পায়, না আপনার অন্য শরীরে কোনো অসুবিধা আছে প্রস্রাবের? অন্য কোনো অসুবিধার জন্য আমি বেশি কী অসুবিধার জন্য বেশি করে জল খান? পেচ্ছাপ ইনফেকশনের জন্য। যে ডাক্তারবাবু বলেছিল যে কিডনির ডাক্তার দেখেছিল জলটা বেশি খেতে হবে তোমার, কিন্তু আপনার ভিতর থেকে খুব একটা পিপাসা পায় না। দি পেশেন্ট ইজ বেসিক্যালি থার্স্টলেস, কিন্তু ইন্টারপ্রিটেশন করানোর জন্যে থার্স্ট ডবল প্লাস দেওয়া হয়ে গেছে। আমি মিষ্টি খেতে চান, কেউ কোনো রোগীকে যদি জিজ্ঞাসা করে, আপনাকে না, হয়তো বললো না মিষ্টি আমি খাই না, তুমি লিখলে অ্যাভারশন টু সুইটস, কিন্তু তাকে ডায়াবেটিস হয়েছে, সুগার ধরা পড়েছে, তাই ডাক্তারবাবু বারণ করেছে বা সে সাবধান হয়ে গেছে, কিন্তু তার ভীষণ লোভ, রসগোল্লা খেতে খুব ইচ্ছা করে, কিন্তু ইন্টারপ্রিটেশন ঠিক করা হয়নি। কিন্তু এর ক্ষেত্রে ডিজায়ার ফর সুইটস হয়ে যাবে, সেজন্য ইন্টারপ্রিটেশন বা এভালুয়েশন খুব বেশি জরুরি, দরকারি। ঠিকঠাক হচ্ছে কেনা। কালকেই আমি একটা বাচ্চার কেস দেখিয়েছিলাম, তার বাবা খুব গল্প করছেন, আমার ছেলে খুব ব্রেনিক, সাংঘাতিক ইন্টেলিজেন্ট, অঙ্কে ইংরেজির চখোস, কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে, তো ফসফরাসের দিকে যাচ্ছিল ওর বাবার কথা শুনে। হঠাৎ করে এখন আমাদের মিডিয়া অনেকটা সুবিধা করে দিয়েছে, আমি বললাম যে একটু ভিডিওতে কথা বলি, দেখলাম না, ছেলেটার বুদ্ধি তো অত চৌখাস নয়, সামান্য 60 যোগ করতে পারছে না, তারপরে অত স্মার্ট জবাব নেই, ফসফরাস তো চোখে মুখে কথা বলবে, সে আস্তে আস্তে ধীরে সুস্থে কথা বলছে, ফলে ফসফরাসের মেন্টাল সিমটম আমরা ধরতে পারি না, অন্যান্য সিমটম অ্যানালিসিস করে আমি ক্যালকিরাকারে চলে গেলাম। তো সেই জন্যে ডিজায়ার, অ্যাভারশন, শীত বেশি না গরম বেশি, অনেকে গিয়ে বাচ্চাকে জিজ্ঞেস করে বাচ্চার শীত বেশি না গরম বেশি, গরম ডাক্তারবাবু ভীষণ গরম, আমাদের ডাক্তারবাবুরা অনেকে গরম লিখে বসে দেবো। আমি গরম তাহলে 4টে সোয়েটার পরালেন না, ওর সোয়েটার না পরালে আবার ঠান্ডা লেগে যায়, ও কাঁপতে থাকে। আপনি যদি গরম বেশি বললেন, না ঘাম হয় তো, ঘাম মানেই গরম বুঝে আছে। তো সুতরাং ইন্টারপ্রিটেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দিস জেন্টাল লেডি ইজ থার্স্টলেস, বোঝার ভুলের জন্য আমাদের ডাক্তারবাবুরা থার্স্ট ডবল প্লাস করে দিয়েছিল, তাহলে পালসেটটা আরও কনফার্ম হয়ে গেল, মাই ফ্রেন্ডস, দি পেশেন্ট ইজ থার্স্টলেস, এবং সহজে কান্না পেয়ে যায় বলেছেন, সহজে কান্না পেয়ে যায়, অ্যামিয়েবল টেম্পারামেন্ট, ফিয়ার অফ ডার্কনেস, এগুলো সব লেখা আছে। কনস্টিপেটেড, পালসেটটা ইজ অলসো ভেরি কনস্টিপেটেড, থার্স্টলেস। আপনি ঘরের হাওয়া একটু আগে বলেছিলেন, আবার ভিডিওটা করার জন্যই জিজ্ঞাসা করছি, আপনি ঘর বন্ধ করে রেখে অনেকে যেমন পছন্দ করে, অনেকে খোলামেলা জানলা দরজা খোলা রাখা পছন্দ করে, আপনি কোনটা পছন্দ করেন? খোলামেলাটা পছন্দ করি, প্রেফার্স ওপেন এয়ার। পালসেটটা বদ্ধ ঘরে থাকতে পারে না, সবসময় খোলামেলা পরিষ্কার জায়গা, হাওয়া, তার মন যেমন পরিষ্কার সে তেমনি হাওয়া বাতাস পছন্দ করে, সহজে কান্না পেয়ে যায়, বমির ভাব চলছে, তার মানে গলব্লাডারও ডিস্টার্ব হতে পারে। আর এই ধরনের গ্যাস্ট্রিক ডিসপেপসিয়া পেলে একবার গলব্লাডারের ছবি তুলতে হবে। বহুদিন গলব্লাডার ডিসপেপসিয়া পাথর বসে থেকে বা নন ফাংশনে হয়ে কিন্তু এইসব সিমটম হয়, সেখানে যতই ওষুধ দেওয়া যাক, যদি এমনি নর্মালি নন ফাংশনিং হয় তাহলে ঠিক হয়ে যায়, কিন্তু বড় একটা স্টোন বসে থাকলে এই ডিসপেপসিয়া চলতেই থাকে, কারণ বাইল সিক্রেশন ঠিকমতো হয় না। সো এখন প্যাথোলজি ইনভেস্টিগেশন অনেক ইমপ্রুভ হয়ে গেছে, শুধু রোগীর প্রয়োজনে ইউজি অফ দ্য আপার অ্যাবডোমেন লিখে দেবে, গলব্লাডারটা দেখে নেবে। এই সব চিটিংবাজ ডাক্তারদের মতন পিছন দিক দিয়ে পাইপ ঢুকানো, সামনের দিক দিয়ে পাইপ ঢুকানো, এই সমস্ত নাটক করার কোনো দরকার নেই। বিধান রায়ের আমলে এত পাইপ ঢুকানো ছিল না, কিন্তু তার যা নাম যশ আছে এদের তা নেই। So this patient requires pulsatilla, my friends, because the patient is thirstless, tongue completely dry, prefers open air and weeping disposition, mild temperament, and the peculiar uncommon symptom, jerks of the extremities during sleeping, is found in the repertory. So pulsatilla is the choice of medicine. I do like to prescribe pulsatilla in 50 millisimal scale of potencies, 0/1, 2, 3, 4 once daily in the morning, and let's see the result. পালসেটলা প্রেসক্রিপশন তোমাদের সব মনোপুত হয়েছে, বোঝাতে পেরেছি?